চেঞ্জার হয়েছে, মানে কনভার্ট হয়েছে, এর মূল প্রেক্ষাপটে কিন্তু ব্রিটিশরা। আমাদের সুন্দরবনে যেমন, যেহেতু আমরা, এটা হচ্ছে গোসবা ব্লক বা বাসন্তী ব্লক, দুটো পার্ট আছে। এই দুটো পার্টের ভেতরে ইস্ট ইন্ডিয়া, মানে যখন ব্রিটিশরা ভারতবর্ষে, এর আগে তো মুঘলরা 600 বছর রাজত্ব করেছে। 600 বছর তো রাজত্ব শেষ পিরিয়ডে ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষে পা দেয় না। সেই সময়ে দুটো শক্তিধর দেশ ছিল ইউরোপে, একটা হচ্ছে ফ্রান্স, একটা হচ্ছে জার্মানি। এরা কি করছিল, যত দেশ আছে সব দখল করছে, উপনিবেশ তৈরি করছে। করতে 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 ব্রিটেন কিন্তু ভারতবর্ষে পা রাখে। ভারতবর্ষটাকেও ব্রিটেনের একটা উপনিবেশ তৈরি করে। তাই করে ব্রিটিশরা তো বিশাল লোক আসেনি ভারতবর্ষে, এসে পারি একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সিদ্ধান্ত নিল যে না সেই সময় যে যাতায়াত মাধ্যম বলতে বলে জলপথকে বেশি ধরা হয়। যেহেতু ইরান আফগানিস্তান হয়ে ইন্ডিয়াতে ঢোকা একটা লং জার্নি, কিন্তু নৌকাপথ ছিল, নদীপথ ছিল সহজ পথ। এখনো সেই ট্রেড হচ্ছে নদীপথে। কিন্তু এসে ব্রিটিশরা ভাবলো যে উপনিবেশ যখন গঠন চলছে, ফ্রান্স বা অন্য যদি শক্তিধর দেশ থাকে তাহলে ভারতবর্ষকে কবজা করতে পারে, কারণ ভারতবর্ষ ছিল বিশাল এরিয়া নিয়ে আর এবং ধর্মরত্নে পরিপূর্ণ, যা নিয়ে গেছে ব্রিটেন চুরি করে। কারণ আমেরিকার এখন মেন হচ্ছে কি, সোনা, গোল্ড। এই গোল্ড দিয়ে পৃথিবীটাকে কবজা করে ফেলেছে এবং গোল্ডের পরবর্তী একটা জিনিস এনেছে কি, ডলার, ডলারাইজেশন। তাই এই সেই সময় পুরো যে আমেরিকার কথা যাচ্ছে না, যে গোল্ডটাকে সব জায়গাতে কালেক্ট করেছে দ্বিতীয় বিশ্বের যুদ্ধে। তাই কিন্তু তাদের অধিপত্যটা এত, আজকাল সবাই তার কাছে মাথা নত করতে হচ্ছে যে পৃথিবীর গোল্ডটা ওদের দেশে সংরক্ষিত করেছে। কিন্তু ভারতবর্ষে যখন এসেছিল ব্রিটিশরা, তখন এসে ব্রিটিশরা ভাবলো যে জঙ্গল, যে বঙ্গোপসাগর থেকে যে বড় নদীগুলো উপরের দিকে উঠেছে, মানে ইন্ডিয়ার ভেতরে ঢুকেছে, সেই নদীর সাইডে জঙ্গল কেটে দাও, তাহলে বাইরে থেকে কোনো শক্তি এসে উপনিবেশ গঠন করতে পারবে না। তাই সুন্দরবনে কিন্তু 102টো দ্বীপ আছে, 102টো দ্বীপ, মানে পৃথিবীর সব থেকে বড় গাঙ্গেয় বদ্বীপ। এই গাঙ্গেয় বদ্বীপের জন্য কি হলো, ব্রিটিশরাও এটা পর্যবেক্ষণ করেছিল যে আসতে গেলে বঙ্গোপসাগর ধরে আসতে হবে, যে কোনো শত্রু থেকে। তাই বঙ্গোপসাগরের যে বড় নদীগুলো আছে কেটে দাও। তাই আপনি দেখবেন, আপনি যদি ভারতবর্ষের ভেতরে, মানে আমাদের কলকাতার সাইডে থাকেন, দেখবেন সব একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ অবজারভারকে পাঠিয়েছিল। আমাদের এই আমাদের পার্টে এসেছিল ডোমিনিক হ্যামিল্টন, শুনলে হ্যামিল্টনের নাম আছে। আমাদের এইদিকে আবার দক্ষিণ 24 পরগনার ভেতরে মিল্টন সাহেব আছে, উত্তর 24 পরগনা আছে টিলম্যান অ্যাঙ্গেল, এরকম করে বিভিন্ন অবজারভার ব্রিটিশ পাঠিয়েছিল। এই পাঠানোর পরে এরা কিন্তু বিশাল জায়গা কাটছে 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 কাটছে, এবং তারাও কিন্তু প্রচুর পরিমাণে বাঘ মেরেছিল। মানে পৃথিবীর ইতিহাসে যখন বাঘ নিধনযোগ্য হয়েছিল ব্রিটিশের, আবার এই ব্রিটিশরাই এই পৃথিবীর বিখ্যাত বাঘ সুন্দরবনের বাঘটাকেই রাজকীয় সম্বর্ধনা আছে। পৃথিবীতে অনেক দেশ, 7টা দেশে বাঘ আছে, কিন্তু সুন্দরবনের বাঘকেই একমাত্র তারা রাজকীয় সম্বর্ধনা দিয়েছে। কি, শুধু রয়্যাল কথাটা, আর কিছুই না। রয়্যাল কথাটার বাংলা অর্থ হচ্ছে প্রকৃত। আপনি যে কোনো টিমকে ব্যবহার করতে পারেন, যে কোনো খাবারকে ব্যবহার করতে পারেন, যে কোনো গাড়িকেও ব্যবহার করতে পারেন, শুধু রয়্যাল মানে বাংলা কথা হচ্ছে প্রকৃত। মানে আপনি সমষ্টিগত সব জিনিসের ভেতরে খাঁটি জিনিসটাকে ইন্ডিকেট করছেন, রয়্যাল কথা। তাই এখানেও যত বাঘ আছে তার ভেতরে শ্রেষ্ঠত্ব বাঘ কিন্তু এই সুন্দরবনের বাঘকে ঘোষণা দিয়েছে। কারা দিয়েছে? ভারতবর্ষের কেউ দেয়নি, ব্রিটিশরা দিয়েছে। ব্রিটিশরাও বুঝেছিল যে পৃথিবীতে যত বাঘ আছে এখানকার বাঘ হচ্ছে সত্যিকার বাঘ, এবং এরা তীব্র গতিতে আক্রমণ করে, এবং এরা মানুষ খায়। কারণ দেখবেন যে এরা মেরে ফেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে, পালিয়ে যাচ্ছে, কিন্তু এখানের বাঘ ধরেই খেয়ে। তাহলে এই যে বাঘটা আছে, বাঘটা কিন্তু বিশাল বড় বাঘ। আমি যে ব্রিটিশরা এত সম্বর্ধনা দিল, মানে কি বিশাল বড় বাঘ, বিশাল বড় বাঘ। মানে একে ধরা হয় পৃথিবীর মিউজিয়াম প্রজেক্টের একটা বাঘ। পৃথিবীর সব থেকে বড় বাঘ আছে সাইবেরিয়া, তারপরে ছোট বাঘ আছে জাভা দ্বীপে, মানে কুকুরের মতো। কিন্তু সুন্দরবনের বাঘ মিডিয়ামের, না বড় না ছোট, কিন্তু এদের
বাঘের যে ক্যারেক্টার আছে, এই কেন এদের নামটা তুলে আনলো ব্রিটিশরা, এদের যে বাঘের যে ক্যারেক্টার থাকে, বাঘ যেমন গাছে উঠতে পারে, বাঘ যেমন সচরাচর সাঁতার করে, বাঘ আগুন দেখলে ভয় পায়, কিন্তু সুন্দরবনে পুরো ব্যতিক্রম, যে বাঘ গাছে উঠে যাচ্ছে। কারণ একমাত্র আমরা জানি বিভিন্ন লেপার্ড ছাড়া কেউ গাছে উঠতে পারে, কিন্তু বাঘ গাছে উঠছে না প্রয়োজনের তাগিদে। তার কি তাদের কিছু দৈহিক পরিবর্তন, অ্যাডাপ্টেশন হয়েছে, যাকে বলা হয় অভিযোগ। না এই বাঘগুলোকে অ্যাকচুয়ালি কি কোথায় ধরা হয়? অ্যাকচুয়ালি ধরা হয় হিমালয়, মানে আমাদের ইউপিতে যে রাজধানী যে জঙ্গল আছে, সেই জঙ্গলেরই বাঘ এটাকে তুলছে। এক হয়তো তার প্রয়োজনের তাগিদে, খাদ্যর তাগিদে হোক, এক সময় এসেছে। কারণ সুন্দরবনটাই সৃষ্টি হয়েছে গঙ্গা নদীর জল, গঙ্গা, ব্রহ্মপুত্র আর বাংলাদেশের যমুনা, এই তিনটে নদীর জলেই কিন্তু তারাই এই সুন্দরবন তৈরি হয়েছে। আর মেন নদী গঙ্গা ধরায়, গঙ্গা দিয়ে যখন গঙ্গা নেমেছে এসে একদম বঙ্গোপসাগর মিলেছে, কিন্তু বাঘও তার প্রয়োজনের তাগিদে আস্তে 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 সেও নিচের দিকে নেমেছে। যেমন মানুষের বিবর্তন ঘটেছে। মানুষ কোথায় ছিল? অ্যাকচুয়ালি আগে পাহাড়ে ছিল, গুহাতে ছিল, কিন্তু এখন তো আমরা দেখছি সমতলে বসবাস করছে। নাকি মানুষ শুধু স্থানান্তর করেছে খাদ্য এবং জীবিকার তাগিদে। তখন তো জীবিকা বলতেই ছিল না, মানে আমি একটু বিবর্তনের বাদের দিকে চলে যাচ্ছি। সুন্দরবনের ইতিহাস বলতে গেলে একটু বিবর্তনের বাদের দিকে চলে যাচ্ছে। যে মানুষ অ্যাকচুয়ালি স্থানান্তর কেন হয়েছে? যে দেখা যাচ্ছিল একটা জঙ্গলে প্রচুর পশু আছে, সেই জঙ্গলটার ভেতরে জাতিগোষ্ঠী ভাগ হয়ে যাচ্ছে। যে একদল মানুষ পশু শিকার করছে, আরেকদল মানুষ বসে খাচ্ছে। তখন তারা ভাবলো যে আমরা পশু শিকারই করে যাচ্ছি, আরেকদল আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই তখন বললো যে আমরা যদি আমাদের বাঁচতে হয় তাহলে এই জঙ্গলটি ছাড়তে হবে। তাই কিন্তু মানুষের শ্রেণী বিন্যাস হয়েছিল। তারপরে আরেকটা বড় কারণ ছিল প্রাকৃতিক কারণ, যে প্রকৃতিতে দেখা যাচ্ছিল খরা। আগে মানুষ কি হলো, পশু শিকার করতো, গাছের পাতা খেত, তার সে সময় দেখা যাচ্ছে কি না বর্ষা হয়নি। আমরা যদি এইটাকে একটু দেখি, ইন্ডিয়ার ভেতরে দেখি, সাউথ ইন্ডিয়াতে বর্ষা হয় সব জায়গায়। তাহলে কি বর্ষা না হলে সেখানে ফসল হবে? এটা তো বেসিক্যালি একটা ধারণা। এখন তো আর্টিফিশিয়াল প্রজেক্ট হয়ে গেছে, ড্যাম বানাচ্ছে, জল শেষ কাটে না। কিন্তু তখন দেখা যাচ্ছিল যে না, বর্ষা হচ্ছে না বলে মানুষ যেখানে জল আছে সেই দিকে আস্তে আস্তে নামছে। মানে পাহাড় থেকে জল পাচ্ছে, নিচে থাকবে, নিচে এসে আস্তে আস্তে সেখানে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, আবার একটা সভ্যতা তৈরি হচ্ছে। এইভাবেই হচ্ছে মানুষের বিবর্তনবাদ হচ্ছে। যে আমরা এতটা ধর্ম দেখছি, আসলে একটা কিছু ছিল, অ্যাকচুয়ালি কিছু ছিল। আদি সভ্যতাকে, মানুষের সভ্যতাকে যদি আপনি বলে দেখবেন, সেখানে মানুষের কোনো ধর্মই ছিল না। নারীরাই ছিল গোষ্ঠীর প্রধান, তাকে ইন্ডিকেট করে চলত। মানে ইউরোপে এমন চলছে যে মাই বলতে পারে যে সন্তানের বাবাকে, সেই সময়ও চলছে। বিবর্তন বাদে এসে গেছে। কিন্তু বাঘ, আমরা যে সুন্দরবনের কথা আছে, যে এখানে যখন ব্রিটিশ জঙ্গল কাটলো, বিহার ঝাড়খণ্ড থেকে লোক এসেছে। এটা কি হলো, জঙ্গল কাটার জন্য এসেছে। এই জঙ্গল যখন কাটছে কাটছে কাটছে, তখন ব্রিটেন থেকে একটা বার্তা আসলো। তখন মহারানী ভিক্টোরিয়া ছিলেন ইংল্যান্ডের রানী। তো উনি বললেন যে আমার কিন্তু ইউরোপ থেকে চাপ দিচ্ছে যে জঙ্গল যদি আপনারা কেটে ফেলেন, কারণ পৃথিবীর সব দেশে তো জঙ্গল নেই। এক আছে ইন্ডিয়াতে, আর একটা হচ্ছে অ্যামাজন, ব্রাজিল, নেদারল্যান্ডে আছে, কম কম আছে, কিন্তু এত সংখ্যক বন পৃথিবীতে এখন। এই বনটা যদি কাটা হয় 7.5 কোটি তো এখন মানুষ। তখন একটা ব্যালেন্স বলা হচ্ছিল যে একজন মানুষের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। তাই সেই হিসাবে ব্রিটিশের জন্য একটা বড় দপ্তর গঠন করে করা হয়েছিল। সুন্দরবনটা কিন্তু বিশাল বড় নিয়ে, বাংলাদেশে প্রায় 62% আছে, আর ইন্ডিয়াতে আছে মাত্র 30। বাংলাদেশে যেহেতু বনটা বেশি ছিল বাংলাদেশে, তো বাংলাদেশে খুলনার বর্তমান খুলনা, সেখানে ব্রিটিশ ইউনিভার্স গ্রিন নামে এক ভদ্রলোক প্রধান সুন্দরবনে এই বন দপ্তর গঠন করে। এই গঠন করার পর দিয়ে তারা একটা অ্যাক্ট করলো, আর পশু পাখি মারা যাবে, যা মারা গেছে গেছে, আর মারা যাবে না। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশও স্বাধীন হলো, ডিভাইড হলো, সেইভাবে তাদের কার্যক্রম চলছে। এবং ব্রিটিশরা, এই যে আমি যেটা বললাম যে আমরা সুন্দরবনে বসবাস করছি, সুন্দরবন এখন মমতা ব্যানার্জি আলাদা একটা ডিস্ট্রিক্ট করতে চাইছে সুন্দরবনকে। তার কারণ হচ্ছে
এই সুন্দরবনে ম্যাক্সিমাম প্রায় 60 থেকে 70 লাখ মানুষ আছে, প্রায় 54টা দ্বীপ। তো ব্রিটিশরাই 54টা দ্বীপ কেটেছে। আর ব্রিটিশরা একটা কাজ করেছিল, যে বললো যে জমি তো আমরা জমা তো কাটি কেটে ফেলেছি, আমরা কি করবো? তখন কি বললো যে না, এখানে এই জমিগুলোকে লিজ দিতে হবে। লিজ দিলে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধরে কিছু রাজস্ব ঢুকবে। তখন কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললো এই জমিগুলোকে লিজ দেওয়া হবে। লিজ দেওয়ার পরে কি হলো যে না, বিভিন্ন জায়গা থেকে আমাদের গঙ্গা নদীর ওপার থেকে এলো কিছু লোক, কলকাতার কিছু বুনিয়াদি লোক আসলো। এরা এসে কি হবে, জমিটাকে লিজ দেবে। এবং যারা ব্রিটিশদের সঙ্গে যার নামে লিজের চুক্তিপত্র হলো, তার নামে কিন্তু এই যে সুন্দরবনের জায়গা। আবার কি হচ্ছে, কিছু জায়গা সুন্দরবন নামটা কি বলছি সবগুলো, আবার কিছু জায়গা ব্রিটিশদের নাম। যেমন আমাদের শিয়ালদা থেকে যে ক্যানিং আসতে হয়, লর্ড ক্যানিং এর নাম, ক্যানিং। আমাদের উত্তর চব্বিশ পরগনায় একটা জায়গার নাম হয়েছে হিঙ্গলগঞ্জ, শুনেছেন হিঙ্গলগঞ্জের নাম? এটা ডেইমান হ্যাঙ্কেল সাহেবের পরবর্তীকাল হ্যাঙ্কেলের নামে হিঙ্গলগঞ্জ হয়েছে। তা এইরকম করে সব জায়গা ব্রিটিশদের নামে হয়েছে। আবার কি হয়েছে, জমিদাররা যে জমি লিজ নিয়েছে চুক্তিপত্র, তার নামে জায়গার না, সেই লটটার নাম তার নাম। যেমন লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায়ের নামে জায়গা, যোগেশগঞ্জ, সব জমিদারদের নামে। এমনকি সব করে কেউ তার নাতনি বা নাতির নামে জায়গা নিয়েছে চুক্তিপত্র করে, তার নামে জায়গা নাম। এবার আপনি যেটা বললেন যে সুন্দরবন, দেখুন বেসিক্যালি লোক ভাবে সুন্দরবনের অনেকগুলো ব্যাখ্যা আছে। সুন্দরী মানে মেজরিটি পার্সেন্ট লোক ভাবে যে সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নাম আসে। মানে সুন্দরী গাছ বলে তো আপনি গেলেই বুঝতে পারবেন, সুন্দরী গাছ একজাক্ট হচ্ছে খুব সুন্দর। তাহলে সুন্দরী গাছ দেখতে সুন্দর না সুন্দরবন, এটা উপমা, জাস্ট উপমা। আপনি জানেন রেড স্যান্ড, চন্দনটা আসলে কিসের জন্য কি, আর হচ্ছে লাল কালারের। তা বেসিক্যালি তার অল্টারনেটিভ কাঠ হিসাবে ধরা হয় সুন্দরীকে। আর সুন্দরী কথা মেন করে একটা মেয়েকে ইন্ডিকেট করে। সুন্দরী যখন বলবে যে একটা সঙ্গে সঙ্গে কথাটা একটা স্ত্রীলিঙ্গে চলে যাচ্ছে এবং একটা মেয়েকে ইন্ডিকেট করছে, তাহলে একটা গাছ হচ্ছে মেয়েকে ইন্ডিকেট করছে না, তাহলে একটা মেয়ের সৌন্দর্যের সঙ্গে উপমা করা হয়েছে। মানে আমি ধরছি যে এর অনেকগুলো ব্যাখ্যা আছে, যে সুন্দর বনভূমির জন্য সুন্দরবন এসেছে, এবং সমুদ্র সংলগ্ন বন, তাকে তো সুন্দরবন আসতে পারে। এবং ব্রিটিশরাই সুন্দরবনকে সুন্দরবন উচ্চারণ করতে পারত। কিন্তু এই সুন্দরবন যে আমরা নামকরণ করছি, এর আগে সুন্দরবন অন্যান্য নামে ডাকা হয়, কারণ এখানে অন্য রাজারা রাজত্ব করেছে। সুন্দরবনের প্রকৃত রাজাকে ধরা হতো রাজা প্রতাপাদিত্য, যার বাড়ি হলো বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্টে ছিল, বড় মিয়াদের ছেলে। তারপর চন্দ্রবংশী রাজত্ব, বিভিন্ন রাজারা তারা ছিল সুন্দরবন বলতো। কখনো গঙ্গা রেডি নামে পরিচিত হয়েছে, কখনো সমুদ্র তট নামে পরিচিত হয়েছে সুন্দরবন, কখনো এই সুন্দরবনকে 18টা ভাটির দেশের রাজা বলা হতো। মানে সমুদ্রে তখন 18টা নদী জোয়ার ভাটাকে বিভিন্ন নামে ডাকা হতো। কিন্তু বেসিক্যালি পরবর্তীকালে সুন্দরবনে ব্রিটিশরা সুন্দরবনকে সান্ডার্সবান বলে ডাকে। সেই সান্ডার্সবান থেকে পরবর্তীকালে সুন্দরবন হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা। কিন্তু ম্যাক্সিমাম লোক ভাবে যে আবার কি হচ্ছে, বাংলাদেশের সুগন্ধ বলে একটা নদী আছে, বাংলাদেশের নদী, সেই সুগন্ধ নদীর নামকরণেই সুন্দরবন আসবে। অনেকগুলো ব্যাখ্যা আছে, কিন্তু প্রকৃত বেশিরভাগই মানুষ ভাবে যে সুন্দরী গাছ থেকে এসেছে সুন্দরবন। কারণ সুন্দরী গাছ একটা চন্দন গাছের মতো একটা বহুমূল্য কাঠ যাকে ধরা হয়। মানে বেসিক্যালি ওই কাঠটা হচ্ছে আপনার লাল কাঠ ধরা হয়, মানে ভেতরটার গুড়িটা হচ্ছে রক্তের মতো লাল। মানে একটা মেয়ের সঙ্গে শুধু কম্পেয়ার করা হয়েছে তার সৌন্দর্যের উপর। মানে একটা মেয়ে কখন সুন্দর হয়, যেদিন তার বিয়ে হয়, কনেতে বসে, মানে তার কপালে মানে যেদিন সিঁদুরটা তুলে দেয় সেই দিন সে সব থেকে সুন্দর হয়। শুধু হিন্দু রীতিতে নয়, সেটা মুসলিম রীতিতেও হতে পারে, যে কোনো রীতিতে। মুসলিম রীতিতে হলে তাকে লাল পরানো হবে, লাল মেহেন্দি পরানো হবে, তাকে সাজানো হবে লাল রং দিয়ে। ঠিক এই গাছটাও তেমন, যদি কোনো সেলাই করানো হয়, তার বাড়ির কোনো আসবাবপত্র তৈরি করানো হয়, ওই লাল কালারটা থেকে যাবে, ওকে আর বেসিক্যালি পেন্ট করানো লাগবে। সেইরকম একটা বহু মূল্যবান কাঠ এই সুন্দরবনে আছে বলে সেই পরবর্তীকালে যে বনটারই নাম সুন্দরবন।
আচ্ছা এবারে একটু বলে দিই আমাদের মানে গন্তব্য কথাটা। যেহেতু আমাদের দুটো রিজার্ভ আছে, যে বললাম না 38% সুন্দরবনের জঙ্গল আছে, এর ভেতরে 4264 বর্গ কিলোমিটারের জঙ্গল আছে। টোটাল আছে 9612 কিলোমিটার, আর বাংলাদেশে আছে 16000, মানে 60-40 এরকম একটা ব্যাপার। 4264 বর্গ কিলোমিটারের ভেতরে 2585 বর্গ কিলোমিটার হচ্ছে টাইগার রিজার্ভ, মানে ব্যাঘ্র প্রকল্প, আর বাদ বাকিটা হচ্ছে 22 রিজার্ভ, মানে দক্ষিণ 24 পরগনার দ্বীপ পরিমাণ। এই টাইগার রিজার্ভের ভেতরে আমার ডেফিনেশন করা আছে, ভাগ আছে। এর ভেতরে হচ্ছে ন্যাশনাল পার্ক আছে, মানে যেটা আপনারা করেছেন মেরি তুফানি, এর ভেতরে আপনার হচ্ছে বাফার জোন আছে, মানে পুলিশদের জন্য, মৎস্যজীবীদের জন্য, আর বাদ বাকি জোনটা হচ্ছে কোর জোন, মানে আপনি সেখানে চাইলেও যেতে পারবেন, কারণ বাংলাদেশ কাছাকাছি খুব একটা, এবং বাংলাদেশ কাছাকাছি হওয়ার জন্য মানে ওর যে লাগোয়া যে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলে আপনাকে যেতেই দেবে। সেটা হলো আপনাদের নিরাপত্তার তাগিদে হোক, গভর্নমেন্টের আপনাকে অ্যালাউ করবে। তাই এর জন্য কি হচ্ছে, আপনাকে বাফার জোনের ভেতর ঘুরতে হবে, আর ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা আপনি যেতে পারবেন, যেহেতু আপনার অ্যালাউ আছে। এবং ন্যাশনাল পার্কে বিশাল কিছু মানে বিশাল বোট ছাড়ে না, দিনে হয়তো 15টা 16টা 20টা হাইস্ট করলো, হ্যাঁ এখানে মানে ঢুকতে দেবে, মানে বেশি সংখ্যক বোট ঢুকতে দেবে না, কারণ পৃথিবীতে মানে যত বাঘ আছে সুন্দরবনেও ম্যাক্সিমাম একটা সংখ্যক বাঘ থাকে, আর এখানে এই বাঘকে গভর্নমেন্ট পালন করছে। কেন করছে, যে বাঘ যদি না থাকে বন থাকে, মানে লোক দিয়ে তো বন পরীক্ষা করা যাবে না, কারণ আজকে আজ আমার চেয়ারে অন্য কেউ বসে কোনো যাও কাজ পকেটে পয়সা ঢুকিয়ে দেবে, বাঘ হচ্ছে ওদের কথা শুনবে, বাঘ গেলে তার এলাকায় গেলে তাকে ধরে দেবে। এই জন্য গভর্নমেন্ট কি করছে, একটা নির্দিষ্ট পরিমাণ করে রেখেছে যেখানে ভেতরে গিয়ে কেউ ডিস্টার্ব না হয়, সে মশলা পারে বল চায় না, কেউ ডিস্টার্ব না করে, এই জন্য বলছিলাম এই যে আমরা পেছনটা দিকে আপনি যে সহভূমিতে ছিলেন না, ওখানেই বাঘ থাকতো, ওখানেই বাঘ থাকতো 20 বছর আগে। এখানে এই যে আপনি বসতি দেখছেন, বেসিক্যালি হলে 30 থেকে 35 বছর আগে লোক বসে জঙ্গল ছিল। আমাদেরও ওই দ্বীপে বাড়ি, আমাদের অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে মানে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে পূর্বাঞ্চল, মানে বাংলাদেশ। বাবারা বলতো যে যখন এসেছে, আমাদের বাবারা এসেছে প্রায় 70-75 বছর হয়ে গেছে বাংলাদেশ থেকে, মানে একটা জেনারেশন পাস হয়ে গেছে। এসে বাবা বলতে যখন ঘর করছি দেখি শুধু মানুষের মাথা, সব আগে খেয়েছে, মানে এখান থেকে আমাদের বাড়ি 6 কিলোমিটার ভেতরে, মানে তখন সেখানেই সেই 70 বছর আগে বাঘ থাকতো এখানে। এই যে 54টা দ্বীপ যে জঙ্গল কেটেছে, আপনি শিয়ালদার কথা ভাবছেন, শিয়ালদা, তারপরে হচ্ছে সরলে এই নোনাজল কুমির চলে যেত ওখানে, তাহলে আপনি জঙ্গল কতদূর অব্দি বিস্তৃত করছে। কলকাতার অলিতে গলিতে মানে বাঘা যদি তো বাঘ মেরেছিল কলকাতা, তাহলে বাঘটা কোথাকার ছিল, এখানকারই বাঘ ছিল। মানুষ এসেছে, বাঘটা পিছু ঘটেছে, লাস্ট এখানে এসে দাঁড়িয়ে গেছে এই নদীর উপরে, আর লোক বসতে পারে। এই হচ্ছে সুন্দরবনের লাস্ট লোকালিটি, লাস্ট ঠিকানা। এরপরে হচ্ছে সাগর, বঙ্গোপসাগর, জঙ্গল আর কিছু নেই। আমাদের তাহলে যাওয়া হচ্ছে আজকে নদী তুফানিতে যাবো, তারপরে হচ্ছে দৌড়াতি বলে, তারপর ক্যানেল কিছু বলবো যদি কিছু পাওয়া যায়। আশা করি মরা কোটাল আছে, পাবেন। মরা কোটাল বলে তো আপনার আমাবস্যা পূর্ণিমা হয়, দুটো কোটাল থাকে, মানে একটা চন্দ্রমা থাকে, একটা অমাবস্যা থাকে। এই সময় কি হয়, হাইটা একটু হাই হয়, লেভেলটা, জলের লেভেলটা হাই হয়,
আর ঠিক ওখান থেকে 10 দিন 12 দিন পরে জল লেভেলটা লো হয়, যাকে লো টাইড বলে মাটা। এইখানে আমাদের চন্দ্রমার 8 থেকে 12 মানে একটা তিথি নক্ষত্র আছে, তো আমাদের শারদীয় উৎসব আছে, দেখবেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী এরকম করে একটা তিথি হয়। তো এই তিথিতে ষষ্ঠী থেকে সপ্তমী অষ্টমী অবধি জল একদম কম থাকে, মানে আমরা সেই মুহূর্তে আছি, মানে জল কম দেখছেন মানে আজকে নবমী, মানে এরকম টাইমে জল আর উঠবে। আর যদি এর থেকে যে পূর্ণিমা আসছে 5 দিন পরে পূর্ণিমা আছে, তখন দেখবেন 15 ফুট জল হাই হয়ে গেছে। মানে এই হাই হওয়া মানে কি আপনি কিছু দেখতে পাবেন না, কারণ যত জল উঠবে রানীরা তত ভেতরে ঢুকে যাবে। এই জন্য বললাম যে কিছু দেখতে পাবেন। আর সকাল বলে একটু সকাল করে বেরোতে হবে, বিশেষ করে বাস দেখতে গেলে অনেক সকাল, কারণ সকালে বলে তো মশারিরা মাছ ধরতে চলে যায়, যখন অ্যাকচুয়ালি তো বাঘ হচ্ছে নিশাচর। আপনি যে মনে হচ্ছে বাঘ দেখবো, বাঘ হচ্ছে রাতে চলাফেরা করে, দিনে তো আর চলাফেরা নেই। সে রাত্রে হয়তো শিকার ধরলো, কিছু ধরলো, ধরে খেলো, ওখানেই ঘুমিয়ে পড়লো। কিন্তু সুন্দরবনে একটু ব্যতিক্রমী ঘটনা হয় যে মানুষের সঙ্গে বাঘের একটা সম্পর্ক, যে এরাও মানুষকে ধরে, আর অল্টারনেটিভ হিসাবে বাঘ আবার মানুষকে পাহারা দেয় যে কখন আমার শিকার আছে। এবার কি হচ্ছে, এই যে টাইমটায় এই সপ্তমী অষ্টমীতে কেউ জঙ্গলে নেই, মানে ক্যানেলে জল ঢুকছে না, তো মাছ কালকে যাবো, আজকে যাইনি। এই যে জল ঢুকছে না, তাহলে ওরাও কি করছে, শিকারের জন্য জঙ্গলের ভেতরে থাকছে, তখন ওরাও বাইরে বেরিয়ে আসছে, কখনো দেখার সম্ভাবনা নেই কি হয়ে যাচ্ছে। মানে আজকেও কি? না, এরকম যন্ত্র বা এরকম বাঘ হচ্ছে অনেক প্রকার বুদ্ধি নিয়ে চলে, মানে অনেক প্রকার বুদ্ধি নিয়ে চলে। কেন বলছি, আমরা যতগুলো শিকার হয়েছে এখানে, তার শিকার পদ্ধতি নিয়ে যদি আলোচনা করেন আপনি দেখুন যে বাঘ খুব বুদ্ধিমত্তার সঙ্গে শিকার করে। যদি বলেন কেন, যে ধরুন একটা মানুষকে যখন শিকার করবে, সে নিজেকে ডায়গ্রাম পরিবর্তন করছে, তার কি জাদুকর করছে, সে নিজের রংটাকে পরিবর্তন করছে কি করে, পঞ্চমুখী টোল। এটা হচ্ছে পাঁচটা নদীর মুখ। আমরা যেটা দিয়ে এলাম এটা পাঁচটা নদী, এই একটা থেকে বেরোলাম, সাগরের থেকে একটা গেছে, আর এইদিকে তিনটে আছে। এখন দেখতে পাবেন ওই যখন একটা দেখা যাচ্ছে, আচ্ছা আর এইদিকে দুটো আছে। এই পাঁচটা নদীর মুখ পঞ্চমুখী। পঞ্চমুখী, কিন্তু এটা হচ্ছে পঞ্চমুখী ধরা হয়, কিন্তু পঞ্চমুখীটা হচ্ছে